শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মাইনর হিস্ট্রি সাবজেক্টে ইউনিট 3 তে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর বিস্তারিতভাবে। তোমরা তোমাদের সিলেবাসে লক্ষ্য করবে তোমাদের ইউনিট 3 তে প্রথমত যে টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে পলিটি অ্যান্ড গভর্নেন্স ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মারিয়াস অ্যান্ড গুপ্তস, অর্থাৎ মৌর্য এবং গুপ্ত শাসন ব্যবস্থার উপরে। তো প্রাচীন ভারতের ইতিহাসে এই মৌর্য এবং গুপ্ত শাসন ছিল একটা যুগান্তকারী অধ্যায়। মৌর্যরা যেখানে একটা বিশাল অখণ্ড ভারতের ভিত্তি স্থাপন করেছিল, গুপ্তরা পরবর্তী সময়ে সেই ভিত্তিটাকে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। মৌর্য শাসন ব্যবস্থার সূচনাকালের কথা যদি বলি, তাহলে খ্রিস্টপূর্ব 322 অব্দে মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল এবং 185 অব্দ পর্যন্ত এই মৌর্য শাসন ব্যবস্থা ছিল। মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা উল্লেখ করতে পারি। কৌটিল্যের এই অর্থশাস্ত্র ছিল এই শাসনের মূল নির্দেশিকা। শাসনের সমস্ত চাবিকাঠি ছিল সম্রাটের হাতে, অর্থাৎ যারা সম্রাট, যারা শাসক ছিলেন, তাদের হাতেই শাসনের সমস্ত চাবিকাঠি ছিল। রাজা ছিলেন একাধারে প্রধান বিচারক, অর্থাৎ তিনি বিচারক হিসেবে কাজ করতেন, প্রধান সেনাপতি হিসেবে কাজ করতেন এবং প্রধান আইন প্রণেতা হিসেবে তিনি কাজ করতেন। আর সম্রাটকে পরামর্শ দেওয়ার জন্য একটা দক্ষ মন্ত্রী পরিষদ থাকতো এই মৌর্য শাসন ব্যবস্থার মধ্যে, যেটা তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই মৌর্য শাসন ব্যবস্থার। আপনি কি আপনার পড়াশুনো নিয়ে চিন্তিত? কিভাবে সঠিক গাইডেন্সের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবেন সেই নিয়ে ভাবছেন? অথবা সরকারি চাকরির ক্ষেত্রে পড়াশোনার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন কিন্তু সঠিক গাইডেন্স পাচ্ছেন না? তাহলে এখন কলেজ, টিউশন এবং টেটের প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে আর দৌড়াতে হবে না। আপনার মোবাইলে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন স্কুল অফ মেরিট অ্যাপটি। এখানে আপনি পাবেন স্বল্প টিউশন ফিতে নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে পরীক্ষায় সর্বোচ্চ কমনের গ্যারান্টি, রয়েছে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল। এছাড়াও কলেজের অল সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। আর চিন্তা কিসের? আপনার সাফল্যকে নিশ্চিত করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9862149873 এই নাম্বারে। কৌটিল্যের মতে একটা রাষ্ট্র 7টা উপাদানের উপর দাঁড়িয়ে থাকে। কি সেই 7টা উপাদান? যেমন 1 নাম্বার হচ্ছে স্বামী, স্বামী মানে হচ্ছে রাজা। 2 নাম্বার হচ্ছে অমাত্য, অমাত্য মানে হচ্ছে মন্ত্রী। তারপর জনপদ, যার অর্থ হচ্ছে ভূমি এবং মানুষ। তারপর হচ্ছে দুর্গ, দুর্গ মানে হচ্ছে সুরক্ষা অর্থাৎ প্রোটেকশন দেওয়া। তারপর হচ্ছে কুশ, কুশ মানে হচ্ছে অর্থ। তারপর দণ্ড, দণ্ড মানে হচ্ছে সেনাবাহিনী এবং মিত্র, যার মানে হচ্ছে বন্ধুরাষ্ট্র। এই যে 7টা উপাদান, এই 7টা উপাদান কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। তো বিশাল এই সাম্রাজ্যটাকে কয়েকটা বড় বড় প্রদেশে ভাগ করা হয়েছিল এই মৌর্য শাসন আমলে। যেমন একটা ভাগ হচ্ছে উত্তরাপদ, আরেকটা হচ্ছে দক্ষিণাপদ, এরকম ভাগগুলো ছিল। তো এই যে প্রদেশগুলো, এগুলোতে শাসন করতেন রাজ পরিবারের সদস্যরা বা কুমাররা, তাদেরকে কুমারও বলা হতো। তো প্রদেশগুলো আবার ছোট ছোট জেলা এবং গ্রাম পর্যায়ে বিভক্ত ছিল। যেমন পাটলিপুত্র যে শহর, ওই শহরের জন্য 30 জনের একটা বিশেষ প্রশাসনিক বোর্ড ছিল। এছাড়া মৌর্যদের ছিল একটা বিশাল গুপ্তচর বাহিনী, যারা রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করত। আর গুপ্ত শাসন ব্যবস্থার কথা যদি বলি, সূচনাকালটা খ্রিস্টপূর্ব 320 অব্দে এবং 550 অব্দ পর্যন্ত এটা ছিল। তো গুপ্ত আমলের যে শাসন ব্যবস্থা, এটা মৌর্যদের তুলনায় কিছুটা নমনীয় এবং বিকেন্দ্রীভূত ছিল। আগে বলেছিলাম যে আম যে মৌর্য শাসন ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল। কিন্তু গুপ্ত শাসন ব্যবস্থা তার একটা বিপরীত রূপ আমরা লক্ষ্য করি। তো এই যুগে স্থানীয় প্রশাসনের উপর জোর দেওয়া হয়েছিল। গুপ্ত সম্রাটরা যে মহারাজাধিরাজ বা পরমেশ্বরের মতো বড় বড় উপাধি তারা ধারণ করতেন। তারা নিজেদের দেবতার সমতুল্য হিসেবে প্রচার করতেন। মৌর্যদের মতো সব সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসতো না। এটা সম্পূর্ণ বিপরীত ছিল। গুপ্তরা বিজিত অঞ্চলের যে রাজারা, তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নিয়ে তাদের আনুগত্য এবং করের বিনিময়ে রাজ্য ফিরিয়ে দিতেন তাদেরকে। একে বলা হতো সামন্ত ব্যবস্থা। সামন্ত ব্যবস্থার নাম তোমরা শুনেছ।
আর কিছু প্রশাসনিক বিভাগ ছিল, যেমন পুরো দেশ এটা ভুক্তি বা প্রদেশ এবং বিষয় বা জেলাতে বিভক্ত ছিল। ২ টা ভাগে বিভক্ত ছিল। একটা ভাগের নাম ছিল কি ভুক্তি, যার অর্থ হচ্ছে কি প্রদেশ, এবং আরেকটা ভাগের নাম হচ্ছে বিষয়, যার অর্থ হচ্ছে জেলা। এই ২ টা ভাগে বিভক্ত ছিল। তো প্রদেশের শাসককে বলা হতো উপরিক মহারাজ এবং জেলা প্রধানকে বলা হতো বিষয়পতি। এগুলো তোমরা মনে রাখবে, এগুলো ছোট, ছোট তথ্য। এই তথ্যগুলোর উপর প্রশ্ন আসতে পারে, তোমাদের ছোট প্রশ্ন। তো গুপ্ত যুগে আইন ছিল তুলনামূলকভাবে কম কঠোর। মৌর্য শাসন ব্যবস্থার সময় আমরা যেরকম কঠোর আইন দেখেছি, তো গুপ্ত শাসন ব্যবস্থার সময় এটা অনেকটাই লিবারেল ছিল। তো ফাহিয়ানের বিবরণ অনুযায়ী, ফাহিয়ানের লেখালেখি থেকে আমরা যেটা জানতে পেরেছি যে শারীরিক শাস্তি বা মৃত্যুদণ্ডের হার অনেকটাই কম ছিল গুপ্ত আমলে। জনগণের ব্যক্তিগত স্বাধীনতা মৌর্য যুগের চেয়ে অনেক বেশি ছিল এই গুপ্ত আমলে। নগর বা জেলা শাসনে স্থানীয় বণিক, কারিগর এবং প্রধান যে কায়স্থ তাদের সক্রিয় ভূমিকা থাকতো। অর্থাৎ শাসনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পেশাজীবীদের গুরুত্ব এক্ষেত্রে দেওয়া হতো কিছুটা হলেও। এই ২ যুগের শাসনের প্রধান পার্থক্য কী ছিল? এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম মৌর্য শাসন ব্যবস্থা এবং গুপ্ত শাসন ব্যবস্থা। এই ২ টা শাসন ব্যবস্থার মধ্যে যদি আমরা পার্থক্য তুলে ধরার চেষ্টা করি, প্রধান পার্থক্য তাদের দৃষ্টিভঙ্গিতে। যেমন মৌর্যরা ছিল কঠোরভাবে নিয়ন্ত্রণকারী, যারা একটা বিশাল সামরিক এবং আমলাতান্ত্রিক শক্তি দিয়ে দেশ চালাতো। আর অন্যদিকে গুপ্তরা ছিল সমন্বয়কারী, যারা স্থানীয় ক্ষমতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে সাথে নিয়ে একটা সুস্থিত সমাজ তৈরি করেছিল। তো মৌর্য যুগে যেখানে সম্রাটের ব্যক্তিগত ক্ষমতা সবচেয়ে প্রবল ছিল, গুপ্ত যুগে সেখানে সামন্ত রাজা এবং স্থানীয় যে পরিষদ তাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। মৌর্য এবং গুপ্ত শাসন ব্যবস্থা ভারতের ইতিহাসে একটা শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি করেছিল, যা পরবর্তীকালে ভারতীয় শাসকদের জন্য একটা রুল মডেল বা আদর্শ হিসেবে কাজ করেছিল। আশা করি এই আলোচনা থেকে মৌর্য এবং গুপ্ত শাসন ব্যবস্থার উপর তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছ। তো তোমাদের সিলেবাসে সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ জনপদ অ্যান্ড গ্রাম স্বরাজ্য। আমরা জনপদ এবং গ্রাম স্বরাজ্যের উপর তোমাদেরকে এখন ধারণা দেব। তো জনপদ এই যে শব্দটা, এটার আক্ষরিক অর্থ হচ্ছে যেখানে কোনো জন বা উপজাতি গোষ্ঠী তাদের পদ বা পা রেখেছে। তো সেটাই হচ্ছে জনপদ। জন মানে হচ্ছে মানুষ আর পদ মানে হচ্ছে পা, অর্থাৎ মানুষের পা যেখানে রাখা হয় সেটাই হয়েছে জনপদ, অর্থাৎ যেখানে বসতি স্থাপন করেছে। তো বৈদিক যুগের কথা তোমরা শুনেছ, ওই যুগে মানুষ ছিল যাযাবর। কিন্তু পরবর্তী বৈদিক যুগে, যেটা খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৬০০ অব্দ পর্যন্ত আমরা উল্লেখ পেয়েছি, তো ওই সময়টাতে মানুষ কৃষিকাজের সুবিধার্থে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই স্থায়ী বসতিগুলোই জনপদ নামে পরিচিত হয়। যখন ছোট, ছোট জনপদগুলো যুদ্ধের মাধ্যমে বা চুক্তির মাধ্যমে বড় আকার ধারণ করলো, তখন সেগুলোকে বলা হয় কি মহাজনপদ। বৌদ্ধ এবং জৈন সাহিত্য অনুযায়ী ভারতে মোট ১৬টি মহাজনপদের উল্লেখ পাওয়া গেছে। যেমন তোমরা নাম শুনেছ মগধ, কুশল, বজ্জী। তো এই যে নামগুলো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এই যে মহাজনপদগুলো, 16 মহাজনপদ বা ১৬ মহাজনপদ সেগুলোর অন্তর্গত। এই প্রত্যেকটা জনপদ, এগুলোর রাজতন্ত্র ছিল না। কোনোটা রাজতন্ত্র ছিল, আবার কিছু, কিছু প্রজাতন্ত্রও ছিল। যেমন প্রজাতন্ত্র হিসেবে যে জনপদগুলো ছিল, তোমার শাক্য একটা মহাজনপদ ছিল, লিচ্ছবি একটা মহাজনপদ ছিল। এগুলো প্রজাতন্ত্র ছিল। এগুলো সম্পূর্ণভাবে রাজতন্ত্র ছিল না, রাজতন্ত্রের বাইরে ছিল। তো যেখানে প্রধান সিদ্ধান্তগুলো একটা সবার মাধ্যমে নেওয়া হতো। এই যে প্রজাতন্ত্রগুলো ছিল, এগুলোতে যদিও রাজতন্ত্রের অধীনে ছিল না, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সভা ছিল, যে সভাগুলোর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো। আর তোমাদের যে নেক্সট টপিকটা গ্রাম স্বরাজ, এই গ্রাম স্বরাজের বিষয়টা হচ্ছে গ্রামীণ স্বায়ত্তশাসন, যেটা ভারতের প্রাচীন প্রশাসনিক ব্যবস্থার প্রাণকেন্দ্র ছিল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন শাসন, বিচার এবং উন্নয়নের কাজ নিজেরাই তারা পরিচালনা করবে। অর্থাৎ প্রাচীন ভারতে গ্রাম প্রশাসনটা কিরকম ছিল? যেমন গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক বা গ্রামণী। এগুলো তোমরা শুনেছো ইতিহাসে যখন পড়েছো আগে। প্রত্যেকটা ক্লাসে এগুলো ছিল। তো তিনি গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করতেন এবং কর আদায়ে সাহায্য করতেন। তো প্রাচীন ভারতে প্রতিটা গ্রামে একটা করে পরিষদ থাকতো, যা বর্তমানে পঞ্চায়েত নামে
পরিচিত। আমাদের আধুনিক যে শাসন ব্যবস্থা, এই যে ধারণাগুলো এগুলো কোথায় থেকে এসেছে? ওই সময় থেকে তখনকার প্রচলিত যে শাসন ব্যবস্থা ওইগুলো থেকেই কিন্তু এই কনসেপ্টগুলো এসেছে। তো গ্রামের প্রবীণ এবং অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছে তারা এই পরিষদের সদস্য হিসেবে কাজ করতেন। তো প্রাচীন ভারতের যে গ্রামগুলো এগুলো ছিল অর্থনৈতিকভাবে স্বনির্ভর। খাদ্য উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য জিনিস সব গ্রামেই তখন তৈরি হতো। বাইরের শক্তির উপর তাদের এতটা নির্ভর করতে হতো না। যদিও গ্রাম স্বরাজ্য একটা প্রাচীন ধারণা, কিন্তু আধুনিক ভারতে মহাত্মা গান্ধী একে নতুন করে জনপ্রিয় করেছেন। গান্ধীজির মতে যে ভারতবর্ষ তার শহরগুলোতে নয়, বরং ৭ লক্ষ গ্রামে ভারতবর্ষ বাস করে। এটা মহাত্মা গান্ধী এই উক্তি করে গেছেন। তিনি চেয়েছিলেন ভারত যেন এমন একটা দেশ হয় যেখানে প্রতিটা গ্রাম হবে এক একটি ক্ষুদ্র প্রজাতন্ত্র। প্রাচীন ভারতের এই স্বয়ংসম্পূর্ণ গ্রাম ব্যবস্থার উপর ভিত্তি করেই ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটা বর্তমানে প্রচলিত রয়েছে, এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তো এই জনপদ এবং গ্রাম স্বরাজ্য একে অপরের পরিপূরক ছিল। জনপদগুলো ছিল বড় রাজনৈতিক একক, আর সেই এককের মূল শক্তি ছিল স্বয়ংসম্পূর্ণ এই গ্রামগুলো। তো সম্রাট বা রাজারা কর আদায় করলেও গ্রামের আভ্যন্তরীণ সামাজিক এবং বিচার বিভাগীয় বিষয়ে খুব একটা হস্তক্ষেপ করতেন না তারা। এই ব্যবস্থার কারণেই ভারতে বহু সাম্রাজ্যের উত্থান পতন ঘটলেও গ্রামীণ সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা হাজার হাজার বছর ধরে অটুট ছিল। তো আশা করি তোমরা সেই মহাজনপদ এবং যে গ্রাম স্বরাজ্য এই ধারণাটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমাদের সিলেবাসে আরেকটা টপিক, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক থটস, অর্থাৎ ভারতের যে অর্থনৈতিক চিন্তাধারা এবং কৌটিল্যের বিশেষ উল্লেখপূর্বক। ভারতের অর্থনৈতিক চিন্তাধারায় কৌটিল্য খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তো ওই বিষয়টাই আমি এখন আলোচনা করছি। কৌটিল্য বিশ্বাস করতেন যে একটা শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হলো তার অর্থনৈতিক সমৃদ্ধি। তার একটা বিখ্যাত উক্তি হলো যে কুশ পূর্ব সর্বারম্ভা, যার বাংলা অর্থ হচ্ছে সমস্ত মানবিক প্রচেষ্টার মূলে রয়েছে কুশ বা অর্থ। রাষ্ট্রের ৭টা অঙ্গের মধ্যে তিনি এই কুশ এবং দণ্ড এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই ৭টা অঙ্গের নাম তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যেটা কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত ছিল। তো এর মধ্যে ২টাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তিনি অভিহিত করেছেন। কোন ২টা? একটা হচ্ছে কুশ। কুশ মানে হচ্ছে কুশাগার, অর্থ, যেখানে সম্পদ থাকবে, ভান্ডার থাকবে। এবং আরেকটা হচ্ছে কি দণ্ড। দণ্ড মানে কি? সেনাবাহিনী। তো এই ২টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন। কারণটা কি? কারণ হচ্ছে পর্যাপ্ত অর্থ ছাড়া সেনাবাহিনী রাখা সম্ভব নয়। আর সেনাবাহিনী ছাড়া রাজ্য রক্ষা করা অসম্ভব। অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে এই ২টা খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। একটা সাম্রাজ্যকে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে তুলে ধরতে এবং সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে। কৌটিল্য একটা নিয়ন্ত্রিত অর্থনীতির কথা বলেছিলেন। যে রাষ্ট্র কেবল কর আদায় করবে না, বরং খনি, বনজ সম্পদ, কৃষি এবং বাণিজ্যের সরাসরি অংশগ্রহণ এবং তদারকিও এ রাষ্ট্র করবে। তো প্রাচীন ভারতের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। কৌটিল্য সরকারকে পরামর্শ দিয়েছিলেন যেন অনাবাদি জমি উদ্ধার করে সেখানে চাষাবাদের ব্যবস্থা করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে সেচ ব্যবস্থা, যেমন বাঁধ বা খাল তৈরি করে দেওয়া, এগুলোর উপর তিনি জোর দিয়েছেন। রাষ্ট্র যেন এগুলো করে দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করেন। তো এগুলো করলে কি হবে? উৎপাদন বাড়বে। কৃষিজ পণ্য সামগ্রীর উৎপাদন বাড়লে কি হবে? দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। তো কৌটিল্যের কর নীতি ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তিনি বলেছিলেন যে রাজা প্রজাদের কাছ থেকে কর নেবেন ঠিক, কিন্তু সেভাবে যেভাবে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, অর্থাৎ ফুলের ক্ষতি না করে। আর করের হার হবে যুক্তিসঙ্গত, যাতে উৎপাদকের উৎসাহ না কমে, যাতে যারা উৎপাদনকারী তারা যাতে উৎসাহ নিয়ে তাদের উৎপাদন কাজটা করে যেতে পারে। তো আপৎকালীন সময়ে বা খরার সময়ে কর মকুবের বিধানও তিনি দিয়েছিলেন। কৌটিল্য খনিকে রাষ্ট্রের প্রধান আয়ের উৎস মনে করতেন। তার মতে খনি থেকেই কুশের জন্ম, আর কুশ থেকেই দণ্ড বা সেনাবাহিনী শক্তিশালী হয়। সোনা, রূপা, তামা ইত্যাদি উত্তোলনের জন্য রাষ্ট্র সরাসরি তদারকি করত। পণ্যের কালোবাজারি রোধ এবং ওজন এবং পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে তিনি কঠোর পরিদর্শক নিয়োগের কথা বলেছিলেন। আমদানিকৃত পণ্যের উপর শুল্ক নির্ধারণ এবং দেশীয় শিল্পের সুরক্ষার বিষয়েও তার সুস্পষ্ট ধারণা ছিল। তো কৌটিল্যের অর্থনৈতিক চিন্তার চূড়ান্ত লক্ষ্য ছিল যোগক্ষেম,
যুগ কথার অর্থ কি? যুগ কথার অর্থ হচ্ছে নতুন সম্পদের অর্জন। আর খ্যাম কথাটার অর্থ হচ্ছে অর্জিত সম্পদের রক্ষণাবেক্ষণ এবং সুষম বন্টন। তিনি মনে করতেন যে রাষ্ট্রের কর্তব্য হলো অনাথ, বৃদ্ধ, অসুস্থ এবং অসহায় নাগরিকদের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া। শ্রমিকের মজুরি নির্ধারণ এবং তাদের অধিকার রক্ষার বিষয়েও তিনি প্রাচীনকালেই আইন প্রণয়ন করেছিলেন। আজকের দিনে আমরা যে জিডিপি, তারপর ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলি, তার অনেক সূত্রই এই কৌটিল্য ২৫০০ বছর আগে দিয়ে গিয়েছিলেন। তার দুর্নীতি দমন কৌশল এবং সুশাসনের ধারণা আজও রাষ্ট্রবিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগায়। আর আমাদের সিলেবাসে আরেকটা টপিক রয়েছে যেটা সর্বশেষ টপিক ইউনিট 3 এর মধ্যে মেরিটাইম ট্রেড, যার বাংলা অর্থ হচ্ছে কি সামুদ্রিক বাণিজ্য। তো ভারতবর্ষের ৩ দিক সমুদ্র দিয়ে ঘেরা আমরা সবাই জানি। পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর রয়েছে। তো এই বিশাল উপকূল রেখা ভারতকে প্রাচীনকাল থেকেই সামুদ্রিক বাণিজ্যে উৎসাহিত করেছে। ভারতের সামুদ্রিক বাণিজ্যের ইতিহাস শুরু হয় সিন্ধু সভ্যতার হাত ধরে। গুজরাটের লুথাল তোমরা নাম শুনেছ? এটা ছিল বিশ্বের প্রাচীনতম কৃত্রিম বন্দর, যেখান থেকে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য চলত। তো প্রাচীন ভারতীয় বণিকরা মূলত ২ টি প্রধান জলপথে বাণিজ্য পরিচালনা করতেন। গুজরাটের ভুগু কচ্ছ, যেটা ব্রুচ নামে পরিচিত সবচেয়ে বেশি, এবং মুজিরিস বন্দর। এই ২ টা বন্দর থেকে জাহাজগুলো পারস্য উপসাগর এবং লোহিত সাগর হয়ে রোমান সাম্রাজ্য এবং মিশরে যেত। আর বাংলার তাম্রলিপ্ত এবং কলিঙ্গ, যেটা উড়িষ্যাতে অবস্থিত, সেখান থেকে জাহাজগুলো জাভা, সুমাত্রা, বালি, যেটা ইন্দোনেশিয়ায় অবস্থিত, তারপর সিংহল, সিংহল কোনটা? যেটা শ্রীলঙ্কা, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছাতো। তো প্রাচীনকালে বিশ্ববাজারে ভারতীয় পণ্যের বিপুল চাহিদা ছিল। যে পণ্যগুলো রপ্তানি করা হতো, যেমন ভারতের মসলিন এবং সিল্ক কাপড়, তারপর মসলা, বিশেষ করে গুলমরিচ বা জবনপ্রিয়, এই ২ টা খুব বিখ্যাত মসলা ছিল যেগুলো রপ্তানি করা হতো। তারপর হাতির দাঁতের বিভিন্ন গহনা, দামি রত্ন, নীল এবং ঔষধি গাছ, এগুলো রপ্তানি করা হতো। তবে আমদানিও করা হতো। কি আমদানি করা হতো? যেমন রোম থেকে আসতো সোনা এবং রূপার মুদ্রা, তারপর ওয়াইন, ওয়াইন মানে কি? যেটা মদ বা মদ্য জাতীয় যে পানীয়গুলো, এবং কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র। এছাড়া চীন থেকে রেশম আর আরব থেকে উন্নত মানের ঘোড়া, যেগুলো ভারতবর্ষে আমদানি করা হতো। আর পশ্চিম উপকূলে যে ভূগু-কচ্ছ, যেটা একটু আগে ব্রুচ বলেছিলাম, এবং সোমনাথ, এবং পূর্ব উপকূলের তাম্রলিপ্ত, যেটা আধুনিক বা বর্তমান তমলুক নামে যেটা পরিচিত, এটা ছিল তৎকালীন বিশ্বের ব্যস্ততম বন্দর। কৌটিল্যের অর্থশাস্ত্রে সামুদ্রিক বাণিজ্য তদারকির জন্য একজন নির্দিষ্ট আধিকারিকের কথা বলা হয়েছে, যাকে বলা হতো নবদক্ষ। নামটা মনে রাখবে, এটার উপর তোমাদের ২ নম্বরের কোশ্চেনও আসতে পারে পরীক্ষাতে। সেই সময় বিশাল আকারের জাহাজ তৈরির উন্নত প্রযুক্তি ভারতের জানা ছিল। বাণিজ্য কেবলমাত্র শুধুমাত্র পণ্য আদান-প্রদানই করেনি, বরং ভারতের সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছিল বাইরের দেশগুলোর মধ্যে। তো দক্ষিণ-পূর্ব এশিয়াকে প্রাচীন ভারতীয়রা বলতেন যে সুবর্ণভূমি। কারণ বাণিজ্যের মাধ্যমেই হিন্দু এবং বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃত ভাষা এই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দিরের নাম তোমরা শুনে থাকবে হয়তো ইতিহাসে, বা ইন্দোনেশিয়ার বুরুবুদুর স্তূপ, এটার নামটাও তোমরা শুনে থাকবে। এই বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্কেরই উজ্জ্বল নিদর্শন হিসেবে আমরা ইতিহাসে দেখি। প্রাচীন ভারতের সামুদ্রিক বাণিজ্য প্রমাণ করে যে ভারত একটা অত্যন্ত প্রগতিশীল এবং বিশ্ব সংযুক্ত দেশ ছিল। আমাদের মসলা আর কাপড়ের বদলে রোমান সাম্রাজ্যের বিপুল পরিমাণ সোনা ভারতে আসতো, যার ফলে ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তো এই হচ্ছে তোমাদের ইউনিট 3 তে যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর উপর বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। এভাবে তোমাদের প্রত্যেকটা ইউনিটের কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা পড়াশোনা করবে। তাহলে দেখবে পরীক্ষার খাতাতে লিখতে গিয়ে কোনো কিছু ভুলে যেতে হবে না। আর তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কি প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে, আমি অলরেডি সাজেশন করে দিয়ে দিয়েছি। তোমরা যারা স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করছো, তোমরা অলরেডি ফাইনাল সাজেশন পেয়ে গেছো। আর যারা মনে করছো যে তোমাদের এই ইউনিটগুলো নিয়ে কনফিউশন রয়েছে, কি প্রশ্ন পড়বে ফাইনাল পরীক্ষার জন্য বুঝে উঠতে পারছো না, আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারো। গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলেই আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে পারবে, ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে, এমনকি তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন করে দেওয়া, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেওয়া, এই কাজগুলো আমাদের এই প্ল্যাটফর্মে করে দেওয়া হয়।
এই অল্প সময়ে খুব বেশি একটা সময় বাকি নেই তোমাদের ফাইনাল পরীক্ষা। এই আসন্ন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি যদি তোমরা এই অল্প সময়ের মধ্যে নিতে চাও এবং ছোট্ট সাজেশনের মাধ্যমে ভালো প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।